ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের লাইভ সেশনে আপনারা ইতোমধ্যেই লাইভে জয়েন করেছেন অনেকেই। আজকে আমি লাইভ ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সো আশা করছি পুরো লাইভ ক্লাস জুড়েই আপনারা আমার সঙ্গেই থাকবেন। এনিওয়ে, সো ইন্ট্রোডাকশনকে দীর্ঘায়িত না করে আমি মূল ক্লাসে প্রবেশ করছি, মূল ক্লাস শুরু করছি এখন। So there are some questions today. I would like to ask you the question and you have to try to answer. আমি কোশ্চেন করব, আপনাদেরকে উত্তর দিতে হবে। অনেকে আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। সো আমরা এখন ক্লাসে মনোযোগী হই। প্রথমত আমি সকালবেলায় ঘুম থেকে উঠি, এখন এই ওঠাকে কেন্দ্র করে আমি প্রশ্ন করছি যে when do you get up? আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি when do you get up, how will you answer? আপনি কিভাবে উত্তর করবেন? What's my question? My question is when do you get up? আপনি কখন ওঠেন? এখন আপনাকে উত্তর করতে হবে যে আমি, কেউ বলবে যে আমি খুব ভোরে উঠি, কেউ হয়তো সময়কে নির্দেশ করবে যে আমি সকাল 5টায় উঠি, আমি সকাল 6টায় উঠি, কেউ 7টায় উঠে, কেউ বা দেরিতে বা আগে। তো আপনি সিম্পলি বললেন যে আমি কয়টায়, 6টায়, আমি সকাল 6টায় উঠি বা ভোর 6টায় উঠি। তখন আপনাকে বলতে হবে যে আই গেট আপ অ্যাট 6। আপনি এএম যোগ করতে পারেন। এই এএম পিএম এই ব্যাপারটি একটু খেয়াল রাখতে হবে। অনেকে আমরা এএম পিএম এই বিষয়টি উল্টা পাল্টা করে ফেলি। যেমন হয়তো আপনাকে এখানে বলতে হবে যে আই গেট আপ অ্যাট 6 AM, বাট আপনি এই সকাল 6টায় ওঠা এটাকে 6 AM বলতে গিয়ে 6 PM বলে ফেলেছেন। এখন 6 PM মানে কি তাহলে সন্ধ্যা 6টা হয়ে গেল, বাট আপনি তো বোঝাতে যাচ্ছেন ভোর 6টা, সকাল 6টা। তো এই ক্ষেত্রে আপনি এএম পিএম কোনো কিছু না বললেও চলবে। কারণ কি, যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে আপনি কখন ওঠেন, নিশ্চয়ই আপনি নারকেল গাছে ওঠেন নাকি তাল গাছে ওঠেন নাকি পাহাড়ে ওঠেন না অন্য কোনো কিছু, ব্যাপারটি তা নয়। এটা শুনে বোঝা যায় যে ভোরে কখন উঠি বা ঘুম থেকে কখন উঠি এই বিষয়টি জানতে চাচ্ছে। সো ইটস ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝা কিন্তু খুব সহজ। এখানে আমাদেরকে উত্তর করা উচিত এইভাবে যে আই গেট আপ অ্যাট 6, I get up at 5, get up at 7। তবে এএম যোগ করলে কোনো ক্ষতি নাই, তবে খেয়াল রাখতে হবে যেন এএম বলতে যে পিএম বলে ফেলবেন না, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এন্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান, যেটা এএম এন্টি মেরিডিয়ান, ইউ নো আই থিঙ্ক, মধ্যাহ্নের পূর্ব সময় পর্যন্ত। মধ্যাহ্ন বলতে দন্তন্য মধ্যাহ্ন, আমি কোনো বাংলা বর্ণমালার কথা বলছি না, আপনারা বুঝতেই পেরেছেন, দুপুরের কথা বলছি। তো দুপুর, এই দুপুরের আগ পর্যন্ত সিম্পলি আমি একেবারে ইন্ডিকেট করে সূক্ষ্মভাবে বলছি না, আমি জাস্ট সিম্পলি বোঝাচ্ছি দুপুরের আগ পর্যন্ত এএম চলে, দুপুরের পর থেকে আবার রাত 12টার আগ পর্যন্ত বা ওই সময় পর্যন্ত পিএম চলে। তো এটা আমরা নিশ্চয়ই বুঝি, এএম অ্যান্টি মেরিডিয়ান অ্যান্ড পিএম পোস্ট মেরিডিয়ান। ওকে, মধ্যাহ্নের আগে আর পরে, অর্থাৎ দুপুরের আগের পরের অংশ। সো আপনি বলবেন আই গেট আপ অ্যাট 6, আই গেট আপ অ্যাট 7, অর ইউ ক্যান সে, আমি যদি বলি আই গেট আপ অ্যাট 6 o'clock, 7 o'clock, it's a round figure actually, okay, exactly. So তো আপনি সেটাও বলতে পারেন, নো প্রবলেম। ওকে, এখন আপনাকে নেক্সট কোশ্চেন করছি, আপনি যে ঘুম থেকে ওঠেন, এরপর আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি ঘুম থেকে ওঠার পর কি করেন। এই কোশ্চেনটি ইংরেজিতে কি হবে, শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য আমরা ব্যস্ত হব না, আমরা পাশাপাশি কোশ্চেনটি সঠিকভাবে কি বলা হচ্ছে সেটাও খেয়াল রাখতে হবে। কারণ স্পিকিং করার সময় আপনাকে কখনো কাউকে কোনো প্রশ্ন করতে হবে অথবা কারোর প্রশ্নের উত্তর দিতে হবে, আর এর জন্য আপনাকে শুধুমাত্র উত্তর করা নয়, বরং প্রশ্ন করাটাও শিখতে হবে। আর আমরা জানি যে প্রশ্ন করা এবং উত্তর দেয়া এই দুইটা জিনিসের মধ্যে বেশি কঠিন কোনটা? প্রশ্ন করা। কারণ একটা প্রশ্ন করতে গেলে, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করছি when do you get up, when do you get up, at least 4 or 5 words, 4 থেকে 5টা শব্দ আমাকে ব্যবহার করতে হয়েছে, সঠিকভাবে সাজাতে হয়েছে, when এর পরে অক্সিলারি ভার্ব do দিতে হয়েছে, তারপরে সাবজেক্ট দিতে হয়েছে। আমি যদি বলতাম when you get up, do বাদ দিয়ে দিলাম, আমি যদি বলতাম when you get up, আপনি হয়তো শুনে বুঝতেন যে আপনি কখন ওঠেন, আমি এটা জানতে চাচ্ছি। বাট অ্যাকর্ডিং টু দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার মাই কোয়েশ্চেন ইজ ইনকারেক্ট। ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে আমার প্রশ্নটি কিন্তু ভুল, আর এ কারণে আমাদেরকে সঠিকভাবে প্রশ্ন করা শিখতে হবে। সো আমাকে বলতে হবে when do you get up। কিন্তু স্পিকিংয়ে যদি ডু পড়ে যায়, বাদ চলে যায়, ভুল করে ফেলেন, ইট ডাজন্ট ম্যাটার, আমার মনে হয় এতে কোনো গোনা হবে না। বাট তবে মনে রাখতে হবে আপনাকে সঠিকভাবেই শিখতে হবে। বাট বলার সময় কিছু ভুল হোক, এইভাবে বলতে বলতে ভুল করতে করতে একসময় আপনি কিন্তু সঠিকটি বলা শিখে যাবেন। সো এই নিয়মকে আমাদের ফলো করতে হবে। সো when do you get up,
তাহলে আপনি কখন ওঠেন এইভাবে আমাকে সঠিকভাবে প্রশ্ন করতে হচ্ছে। আপনি বলছেন at 7, at 6, কত সহজে উত্তর দিলেন। তাহলে প্রশ্ন করা হচ্ছে কঠিন, আর এই কারণে সঠিকভাবে প্রশ্ন করতে হবে। তো এবারের প্রশ্নটি হচ্ছে, আমি বাংলায় বলছি, আপনারা একটু চিন্তা করুন তো ইংরেজিতে কি হবে। ঘুম থেকে ওঠার পর তুমি কি করো? আমার কোশ্চেনটি হচ্ছে ঘুম থেকে ওঠার পর তুমি কি করো। তাহলে তুমি কি করো এটা বলবেন যে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু দিতে হবে, ডু হচ্ছে অক্সিলারি, আর পরের ইউ এর পরে যে ডুটা আসছে হোয়াট ডু ইউ ডু, ওই ডুটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো আফটার গেটিং আপ, ওঠার পর। হোয়াট ডু ইউ ডু আফটার গেটিং আপ। ওকে, ফ্রম স্লিপ, এই যে একজন লিখছেন যে ফ্রম স্লিপ, এই স্লিপ কথাটা লেখার কোনো দরকার নেই, কারণ কি এটা ঘুম থেকে ওঠাটাই বোঝাচ্ছে। তাই অতিরিক্ত আরো ক্লিয়ার করার জন্য আমাদের যে স্লিপ কথাটা লিখতে হবে, বেড কথা লিখতে হবে, ইট ডাজন্ট ম্যাটার। No problem, it's useless, so you can skip that. আপনি এটা বাদ দিয়ে দেন, বলবেন যে what do you do after getting up, what do you do after getting up, waking up, getting up। getting লেখার সময় কিন্তু GETTING, getting এ ডাবল টি হয়, এটা খেয়াল রাখবো আমরা। ওকে, যাই হোক, তাহলে প্রশ্ন হলো যে ঘুম থেকে ওঠার পর বা ওঠার পর তুমি কি করো। তো আপনি বলছেন ঘুম থেকে ওঠার পরে আমি ওয়াশরুমে যাই এবং দাঁত মাজি, হাত মুখ ধুই, উজু করি, অনেক কথাই বলা যেতে পারে, এইভাবে আপনি বলেন। তাহলে বলেন যে ঘুম থেকে ওঠার পর আমি ওয়াশরুমে যাই, ঘুম থেকে ওঠার পর আমি ওয়াশরুমে যাই। তাহলে ঘুম থেকে ওঠার পর কি হবে, আফটার গেটিং আপ। ডিয়ার ফ্রেন্ডস ফ্রম ইন্ডিয়া অর ক্যালকাটা অর ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলা, কলকাতা বা ইন্ডিয়ার যেসব বন্ধুরা আছেন বা শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখে থাকে তারা অনেকে কিন্তু বইয়ের জন্য আমাদেরকে নক করছেন। আই থিঙ্ক উইথ এ ভেরি শর্ট ডেজ অর শর্ট টাইম ইউ আর গোয়িং টু গেট ইউর বুক, আপনারা বই পেতে যাচ্ছেন খুব শীঘ্রই। জাস্ট ওয়েট আ ফিউ ডেজ, আমি বলছি অল্প কিছুদিন অপেক্ষা করুন, হাতে গোনা অল্প কয়েকটা দিন, তারপরে আশা করছি আপনারা হয়তো বই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো কিপ ওয়েটিং, অপেক্ষা করতে থাকুন। এনিওয়ে, এবং কিভাবে পাবেন, কোথায় পাবেন, এটাও আমি বলে দিব, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, নাথিং টু ওয়ারি। ওকে, ও কোশ্চেন কি করলাম, হোয়াট ডু ইউ ডু আফটার গেটিং আপ। তাহলে বলুন যে ওঠার পরে আমি ওয়াশরুমে যাই, আফটার গেটিং আপ, এইভাবে বলবেন। আফটার গেট আপ নয়, একজন লিখছেন আফটার গেট আপ। আপনারা মনে রাখবেন যে প্রিপোজিশনের পর, বিশেষ করে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পর কোনো ভার্ব আসলে সিম্পলি আমরা সেই ভার্বের সাথে কি করতে পারি, আইএনজি যোগ করতে পারি। বাট ইউ মাস্ট রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পর আইএনজি, আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো আফটার কি একটা প্রিপোজিশন, এখন আফটার পরে যদি আপনি গেট ইউজ করেন, তাহলে আফটার পরে গেট ইউজ করলে কি হবে, গেটিং হয়ে যাবে। আফটার গেটিং আপ, ওঠার পর, আফটার গেটিং আপ আই গো টু ওয়াশরুম, আফটার গেটিং আপ আই গো টু ওয়াশরুম, আমি ওয়াশরুমে যাই। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ওয়াশরুমে যে তারপরে এরপর আপনি বলতে পারেন যে আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি হাত মুখ ধুই। এরপরে আমি অজু করি। আচ্ছা, অজু করি ইংরেজিটা কি বলেন, অজু করা ইংরেজি কি, অজু করা ইংরেজি। তাহলে অজু করা ইংরেজি আপনি বলতে পারেন যে আই মেক অ্যাবলুশন। আমাদের অনেকের হয়তো জানা নাও থাকতে পারে যে অ্যাবলুশন শব্দটি আমরা অজু অর্থে ইউজ করতে পারি, ABLUTION। তাহলে আফটার গেটিং আপ আই গো টু ওয়াশরুম, আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, অ্যান্ড আই মেক মাই অ্যাবলুশন। ইয়েস, অ্যাবলুশন, ABLUTION, অনেকে লিখছেন, থ্যাংক ইউ। অ্যাবলুশন করছেন অর্থাৎ অজু করছেন, অজু করা হয়ে গেল। ওকে, এরপরে আপনি বলতেই পারেন যে আমি এরপরে ফজরের নামাজ পড়ি। বিশেষ করে যারা ইসলাম ধর্মের আছেন তারা নামাজ পড়েন, অন্যান্য ধর্মের তারা অন্য কর্মের যে পূজা অর্চনা আছে সেটা হয়তো করেন বলতে পারেন, অথবা কেউ হয়তো বাইরে চলে যান, ব্যায়াম করতে চলে যান। তো আপনি বললেন যে আমি নামাজ পড়ি, আই ফজরের নামাজ পড়ি, আই পারফর্ম মাই ফজর প্রেয়ার, আই পারফর্ম মাই ফজর প্রেয়ার বলবেন। ফজরের নামাজ পড়ি, আই কমপ্লিট মাই ফজর প্রেয়ার, সেটা বলা যেতে পারে। আপনি ডিরেক্ট বললেন যে আই প্রে, আমি নামাজ পড়ি, কিন্তু কোন নামাজ সেটা তো এমনিতে বোঝা যায় যে সকালবেলায় ভোরে তো ফজরের নামাজই হয়। তাহলে আপনি বলবেন আই পারফর্ম মাই ফজর প্রেয়ার, আই পারফর্ম মাই ফজর সালাত। হ্যাঁ, সালাত শব্দটা ইউজ করা যেতে পারে। ওকে, ইয়েস, থ্যাংক ইউ। তাহলে এইভাবে বলবেন, মানে কোনটার পর কি করেন, কিভাবে কি করেন, এগুলো বলার চেষ্টা করতে হবে। নেক্সট কোশ্চেন আসে, আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করছি, তুমি কি ব্যায়াম করো এবং কেন? প্রশ্ন কিন্তু দুইটা, একটা হয়েছে যে তুমি কি ব্যায়াম করো এবং কেন। তাহলে এই প্রশ্নটির ইংলিশ কি হবে, ইংলিশ ট্রান্সলেশন কি হবে, যে তুমি কি ব্যায়াম করো এবং কেন, মানে কেন ব্যায়াম করো। তাহলে এটা বলতে হবে যে ডু ইউ ব্যায়াম করো, ডু ইউ ব্যায়াম করো, অর্থাৎ ডু ইউ, এই যে ব্যায়াম করা, এই করা কিন্তু ডু দেওয়া যাবে না। এই যে ব্যায়াম করা, কিছু করা ব্যাপার, এই সব জায়গায় আমরা কিন্তু টেক ইউজ করবো। ডু ইউ টেক এক্সারসাইজ, ডু ইউ টেক এক্সারসাইজ,
অ্যান্ড হোয়াই, শেষে হোয়াই যোগ করে দেবেন। ডু ইউ টেক এক্সারসাইজ অ্যান্ড হোয়াই? থ্যাংক ইউ সো মাচ। ওকে, অনেকে লিখছেন আপনারা, ডু ইউ টেক এক্সারসাইজ অ্যান্ড হোয়াই, তুমি কি ব্যায়াম করো এবং কেন? তাহলে এবার যদি এই প্রশ্নটি আপনাকে করা হতো তাহলে আপনি কি উত্তর করতেন? আপনি বলবেন যে হ্যাঁ আমি ব্যায়াম করি, কারণ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো, এটা আমাদের দেহ মনকে সজীব করে, তরতাজা করে, যার এটা আর কি। আর কি করে, এটা আমাদের দেহের রোগ প্রতিরোধ করে, বিভিন্ন কথা বলা যেতে পারে। তো আপনি বললেন যে ইয়েস আই টেক এক্সারসাইজ বিকজ ইটস গুড ফর হেলথ। এটা প্রথমে বলেন যে এটা স্বাস্থ্যের জন্য ভালো, ইটস গুড ফর হেলথ। আর আপনি যখন স্পিকিং করবেন, বিশেষ করে নট ইন রিটেন বাট ইন স্পোকেন ইংলিশ, ওকে, যখন স্পিকিং করবেন, কারোর সাথে কথা বলবেন, তখন আপনারা কন্ট্রাকশন ইউজ করার চেষ্টা করবেন। আই থিঙ্ক ইয়েস্টারডে পারহাপস লাস্ট ক্লাসে আমি বলেছিলাম কন্ট্রাকশনের কথা, শর্ট ফর্ম ইউজ করবেন, যে ইট ইজ নয় ইটস, এভাবে বলার চেষ্টা করবেন, তাহলে এটা ফাস্ট হবে, ফ্লুয়েন্সি আসবে আপনার কথায়। তাহলে আপনি বলবেন যে ইয়েস আই টেক এক্সারসাইজ বিকজ ইটস গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা রোগ প্রতিরোধ করে। প্রতিরোধ করে ইংরেজি কি বলবেন? প্রিভেন্টস, ইট প্রিভেন্টস ডিজিজ, ইট প্রিভেন্টস ডিজিজ। এটা আমাদেরকে শক্তি দেয়, ব্যায়াম করলে আমরা শক্তি পাই, শক্তি দেয়। ইট গিভস আস এনার্জি, ইট গিভস আস এনার্জি, আপনি এটা বলতে পারেন। আর কি বলা যেতে পারে? এটা আমাদের দেহ মনকে তরতাজা করে, সজীব করে, তাই না? ইট রিফ্রেশেস, রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, অর ইট রিফ্রেশেস অথবা ফ্রেশনস, ফ্রেশনস এটাও ভার্ব অর্থে ইউজ করা যেতে পারে, আবার রিফ্রেশেস এটাও বলতে পারেন আপনি, ওকে। তাহলে ইট রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, সো আই টেক এক্সারসাইজ, তাই আমি ব্যায়াম করি। বাট আপনাকে এরকম কিন্তু কিছু কথা বলা শিখতে হবে লজিক্যালি। যে কোনো বিষয়ে আপনাকে কোশ্চেন করা হবে, আপনি শুধু খেয়াল করবেন কোশ্চেনটি কি দ্বারা করলো, কোনো ডব্লিউএস যুক্ত কোশ্চেন নাকি বেসিক কোয়েশ্চেন। তো বেসিক কোয়েশ্চেন হলে আপনাকে এইভাবে আনসার করতে হবে, ইয়েস নো দিয়ে। আর যদি ডব্লিউএস কোয়েশ্চেন হয় তাহলে আপনাকে হয়তো ব্যাখ্যামূলক কোনো কিছু বলতে হবে, ওকে। ইয়েস, কেউ জিজ্ঞেস করছেন এখন স্টিল নাও যে হাউ আর ইউ, আমি তো বলে দিয়েছি আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি ক্রিয়েটর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি ভালো আছি ইনশাআল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। ওকে, সো নেক্সট কোশ্চেন আপনাকে করব হচ্ছে, আচ্ছা আপনি কখন ব্যায়াম করেন যদি প্রশ্ন করা হয়, ওয়েন ডু ইউ টেক এক্সারসাইজ, আপনি কখন ব্যায়াম করেন? আপনি বলবেন যে আমি সকালে ব্যায়াম করি, তবে মাঝে মাঝে আমি যদি বিকালের সময় পাই আমি বিকালেও ব্যায়াম করি, মাঝে মাঝে, মানে কি ইউজুয়ালি আপনি সকালে ব্যায়াম করেন। তাহলে আই টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং and I also take exercise in the afternoon if I get time or if I get free time. আমি যদি ফ্রি টাইম পাই তাহলে আমি অনেক সময় আফটারনুন বা বিকালে আমি ব্যায়াম করি, বাট ইউজুয়ালি মানে সচরাচর যেটা করে থাকেন, আই টেক এক্সারসাইজ ইন দ্য মর্নিং, আমি সকালে ব্যায়াম করি, আপনি এটা বলবেন, ওকে। অ্যান্ড দেয়ারস দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আপনাদের জন্য এখানে রাখা হয়েছে, ও হ্যাঁ, আপনার পরিবারে কে নাস্তা তৈরি করে? আপনার পরিবারে সচরাচর নাস্তা তৈরি করে কে এবং কেন? আপনার পরিবারের সচরাচর কে নাস্তা তৈরি করে এবং কেন? তাহলে এই কোশ্চেনটি আপনি ইংরেজিতে কি করবেন, যে হু ইউজুয়ালি প্রিপেয়ার্স ইয়োর ব্রেকফাস্ট, হু ইউজুয়ালি প্রিপেয়ার্স ইয়োর ব্রেকফাস্ট, সচরাচর আপনার নাস্তা কে তৈরি করে, অ্যান্ড হোয়াই, এবং কেন। মানে নাস্তা তৈরি করে কেন ব্যাপারটা তা নয়, কেন সেই ব্যক্তি তৈরি করে, যার কথা আপনি বলবেন। যে আপনি বলেন যে আমার মা নাস্তা তৈরি করে, আই মিন আমার মাদার, আমার আম্মু নাস্তা তৈরি করে। এখন আম্মু কেন করে, অন্য কেউ কেন করে না, আপনি কেন করেন না, ব্যাপারটা এরকম। কিন্তু এখানে কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে, একটু লজিক দিতে হবে আপনাকে। তা আপনি বলেন যে ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার্স মাই ব্রেকফাস্ট অথবা আওয়ার ব্রেকফাস্ট, এভাবে বললেন ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার্স আওয়ার ব্রেকফাস্ট। কেউ পাস্ট টেন্সে চলে গেছেন, মেড দিবেন না, এখানে মেক্স বলতে পারেন, প্রিপেয়ার্স অথবা মেক্স। তাহলে ইউজুয়ালি মাই মাদার প্রিপেয়ার্স আওয়ার ব্রেকফাস্ট, এবং আমার মা নাস্তা তৈরি করে সচরাচর, এবং কেন আপনি বলেন যে বিকজ শি ইজ এ গুড কুক। এই যে কুক কিন্তু রাঁধুনি অর্থে ইউজ করা যেতে পারে, আবার কুক তার মানে কি, কুক ইজ ইউজড অ্যাজ নাউন অ্যান্ড অলসো অ্যাজ ভার্ব। তাহলে কুক শব্দটি কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করানো যেতে পারে, আবার নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে। আপনি বলেন যে আই কুক রাইস, আই কুক ভেজিটেবলস, এখানে কুক ভার্ব। আপনি আই এম এ গুড কুক, আমি একজন ভালো রাঁধুনি। মাই মাদার ইজ এ গুড কুক, আমার মা একজন ভালো রাঁধুনি, আপনি এভাবে বলতে পারেন। তাহলে আপনি বললেন যে বিকজ শি ইজ এ গুড কুক অ্যান্ড শি ইজ এ হাউস ওয়াইফ, সো অ্যাকচুয়ালি ইটস আ ডিউটি, এটা তার দায়িত্ব, অ্যান্ড সিম্পলি শি প্রিপেয়ার্স, তিনিই তৈরি করেন স্বাভাবিকভাবে আমাদের নাস্তা। অ্যান্ড আই থিঙ্ক দেয়ার ইজ নো আদার পারসন টু প্রিপেয়ার ব্রেকফাস্ট ইন আওয়ার ফ্যামিলি। আপনি বললেন যে দেয়ার ইজ নো আদার পারসন টু প্রিপেয়ার অর ব্রেকফাস্ট ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে নাস্তা তৈরি করার মতো অন্য কেউ
নাই, নো আদার পারসন। ওকে, আপনি এভাবে বললেন যে অন্য কেউ নাই। অ্যান্ড সো, এবং তাই, শি কুকস ব্রেকফাস্ট, শি প্রিপেয়ার্স ব্রেকফাস্ট, শি মেক্স ব্রেকফাস্ট। এটা তার ডিউটি, এটা তার দায়িত্ব, আপনি এভাবে বলতে পারেন, ঠিক আছে? ওকে, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন, কথাগুলো কোনোটি অপ্রয়োজনীয় কথা নয়, কাজের কথা। সো ধৈর্য রেখে ক্লাসগুলো দেখতে থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আচ্ছা, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, মনে করেন আপনি একজন চাকরিজীবী। ওকে, আমি বললাম আপনি কোন কোম্পানিতে চাকরি করেন। হ্যাঁ, আজকে সেই কোশ্চেন আগের দিনে আলোচনা করা হয়েছিল, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন। প্রথমে এই প্রশ্নটি ইংরেজিতে লিখবেন আপনারা, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, তুমি কোন কোম্পানিতে চাকরি করো। হোয়াট উইল বি দ্য কারেক্ট কোয়েশ্চেন, প্রশ্নটি কি হবে, এখন কোনো আনসার নয়। আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, তুমি কোন কোম্পানিতে চাকরি করো। ধরে নিলাম আপনি একটা বেসরকারি ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি, অথবা সরকারি কোনো কোম্পানিতে চাকরি করেন, এটসেট্রা হতে পারে। আপনি কোন, এই যে একজন লিখছেন আমি বীমা কোম্পানিতে চাকরি করি, দ্যাটস ফাইন, বীমা কোম্পানিতে চাকরি করেন, এটা ভালো। বাট আমি বলেছি তুমি কোন কোম্পানিতে চাকরি করো, এই অংশটুকুর ইংলিশ কি হবে তাই। হুইচ কোম্পানি ডু ইউ ওয়ার্ক, হলো না, সঠিক হয়নি। ইন হুইচ কোম্পানি ডু ইউ ওয়ার্ক, ইয়েস ঝুমা আক্তার, ইয়েস দ্যাটস ফাইন, থ্যাংক ইউ ঝুমা আক্তার, নামটা বলেই ফেললাম, থ্যাংক ইউ, ইউ আর কারেক্ট, সঠিক লিখেছেন। তাহলে কি হবে, ইন হুইচ কোম্পানি ডু ইউ ওয়ার্ক, অথবা ডু ইউ সার্ভ। সার্ভ মানে কিন্তু চাকরি করা, আমরা অনেকে কিন্তু সার্ভিস মনে করি, জব মনে করি। সার্ভিস বা জব, অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ডস আর নাউন, এই দুটো শব্দ কিন্তু নাউন, সার্ভিস নাউন, জব নাউন। এটা কোনো ভার্ব নাই, কারণ আমি তো ভার্ব ধরার টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, যে কোনো একটি ওয়ার্ড ভার্ব কি না সেটা একটু চিন্তা করবেন, যে ওই ওয়ার্ডটির তিনটা সারি হয় কিনা, বিশেষ করে কোন কোন তিনটা সারি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কিনা। যেমন ডু, ডিড, ডান, রাইট, ও রিটেন, এটা রিটেন, আমি এরকম বলি, বোঝাই আপনাদেরকে। সো আমরা জানি যে জব জব জব, এটা হয় না। সার্ভিস সার্ভিস সার্ভিস, নো, এটা হয় না, আমরা জানি, উই নো। সো এগুলো কিন্তু ভার্ব নয়। তাহলে ভার্ব কোনটি, ভার্ব হচ্ছে সার্ভ। তো আপনি সার্ভ ইউজ করতে পারেন অথবা ওয়ার্ক ইউজ করতে পারেন। তাহলে ইন হুইচ কোম্পানি ডু ইউ সার্ভ, অথবা ইন হুইচ কোম্পানি ডু ইউ ওয়ার্ক। যারা ইন দেননি তারা একটু ভুল করছেন, কারণ কোন কোম্পানি তুমি চাকরি করো তা না, কোন কোম্পানিতে, কোন কোম্পানিতে, এই তে, এই জন্য আপনাকে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে এখানে, ইন। ওকে, থ্যাংক ইউ, আই থিঙ্ক ইউ গট ইট গাইস, বুঝতে পেরেছেন। এখন আপনি বললেন যে আমি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করি, আমি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করি। এবার এর ইংলিশটা আপনি কিভাবে বলবেন, আমি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করি। তাহলে আমরা কি করতে পারি, এটা আমি দেখছি, হু ক্যান রিপ্লাই ফার্স্ট, হু ক্যান আনসার ফার্স্ট, দেখি কে প্রথমে এটা বলতে পারেন। আমি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করি। হোয়াট কোম্পানি দেওয়াটা ঠিক না, হোয়াট কোম্পানি দিয়ে এটা মানে হয় না, ব্যাপারটা কেমন হয় যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বহুজাতিক, বহুজাতিক মানে যাদের কোম্পানির, যে কোম্পানির ব্যবসা বিভিন্ন দেশের মধ্যে আছে, নট অনলি জাস্ট শুধুমাত্র বাংলাদেশে নয়, যে বাংলাদেশে একটা কোম্পানি, সেটা বাংলাদেশ ছাড়াও আরও অনেক দেশে তাদের কিন্তু এই প্রোডাক্টটা চলে বা বিজনেস চলে। তো এরকম একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, যেই কোম্পানির প্রোডাক্ট সারা বিশ্বে তাদের বিজনেস আছে, এরকম হতে পারে। থ্যাংক ইউ শাহিন। ওকে, আই ওয়ার্ক ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, থ্যাংকস আ লট। আই ওয়ার্ক ইন আ মাল্টিপল কোম্পানি দেবেন না কামরুল সাহেব, মাল্টিপল নয়, বহুজাতিক, জাতি জাতি, নেশন ন্যাশনাল, সেখান থেকে বহুজাতিক, মাল্টিন্যাশনাল। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংকস আ লট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা উত্তরগুলো করেছেন। আই সার্ভ ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা আই ওয়ার্ক ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আপনি এইভাবে আনসার করবেন। অনেক সময় তো অনেক ইন্টারভিউ সেশন এরকম কোশ্চেন আসতে পারে বা আপনার সম্পর্কে জানতে চাইতে পারে, সো সেক্ষেত্রে আপনি এইভাবে উত্তর করবেন যে আই ওয়ার্ক ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, আই সার্ভ ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, এভাবে উত্তর করতে হবে। এবার বলুন, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি, তাহলে কি হবে, আমি একটি বেসরকারি কোম্পানিতে, তাহলে হবে আই ওয়ার্ক ইন আ বেসরকারি কোম্পানি। বেসরকারি কোম্পানি ইংরেজি কি বলবেন, আই ওয়ার্ক ইন আ, দেখি কি লেখেন আপনারা, আই ওয়ার্ক ইন আ মাল্টিন্যাশনাল কোম্পানি, ব্যাপারটা তো চলে গেছে। এবার হচ্ছে আমি কি বললাম, আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি, আমরা অনেকেই আছি বেসরকারি অনেক কোম্পানিতে চাকরি করছি জীবন জীবিকার তাগিদে আমরা। হ্যাঁ, আবার অনেক বেসরকারি কোম্পানি আছে যেখানে ভালো স্যালারি পাওয়া যায়, তবে যোগ্যতা লাগে, অনেক ভালো স্কিল হতে হয়। বেসরকারি কোম্পানি, গভর্নমেন্ট লিখছেন কেন, গভর্নমেন্ট তো অলরেডি, হ্যাঁ এই তো পেয়ে গেছি, আই সার্ভ ইন আ প্রাইভেট, হ্যাঁ ঠিক আছে, প্রাইভেট কোম্পানি এটাও বলা যেতে পারে, প্রাইভেট ও বেসরকারিকে ইন্ডিকেট করে। অথবা আই ওয়ার্ক ইন আ নন গভর্নমেন্ট কোম্পানি, I work in a private company, non-government company. Thanks a lot.
এই তো অনেকে উত্তর করেছেন। তাহলে নন গভর্নমেন্ট অথবা আপনি বলতে পারেন প্রাইভেট। আর যদি সরকারি কোম্পানি হতো তাহলে বলতেন আই ওয়ার্ক ইন আ গভর্নমেন্ট কোম্পানি। থ্যাংক ইউ। ওকে। আর হ্যাঁ, আপনারা ইংরেজি বলার পাশাপাশি আপনারা যতটুকু ইংরেজি বলেন, ধরে নিল আপনি একটু কম বলেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি বেশি বলতে পারেন না, কোনো সমস্যা নেই। আপনি যতটুকু বলবেন চমৎকারভাবে বলার চেষ্টা করবেন। I mean, I'd like to make you understand that you have to give emphasis on your pronunciation. আমি আসলে এটাই বোঝাতে চাচ্ছি যে you have to give emphasis. You have to emphasize on your pronunciation. আপনাকে আপনার উচ্চারণের উপর একটু প্রেশারাইজ করতে হবে, চাপ দিতে হবে। উচ্চারণ দিকে একটু খেয়াল রাখবেন। তবে যারা একেবারেই বিগিনার, আমরা যারা অনেক দুর্বল আছি, তারা এত উচ্চারণের উপরে অথবা গ্রামাটিক্যাল কারেকশনের উপরে কোনো জোরারোপ করবো না। প্রথমে কিছু বলা শিখবো, আগে মুখটাকে মানে মেশিনটাকে চালু করতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা আপনি তো অফিসে যান, আপনি কখন অফিসে যান? আপনি কখন অফিসে যান? তাহলে when do you go to office? when do you go to office? আপনি কখন অফিসে যান? আপনি বললেন যে আমি সকাল 10টায় অফিসে যাই, তাহলে বলবেন I go to office at 10. I go to office at 10 অথবা at 9, এরকম আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা। তারপরে কোশ্চেন আসছে, ও হ্যাঁ, অফিসে তো যান, কিন্তু কিভাবে যান? আচ্ছা, আপনাকে প্রশ্ন করলাম তুমি কিভাবে অফিসে যাও, তাহলে আপনি এই প্রশ্নটি ইংরেজিতে কি বলবেন? তুমি কিভাবে অফিসে যাও? তুমি কিভাবে অফিসে যাও? হ্যাঁ, তুমি কিভাবে অফিসে যাও। মানে কেউ তো অনেক সময় বাসে যায়, কেউ হেঁটে যায়, কেউ রিক্সাতে যায়, বিভিন্ন যানবাহনে যেতে পারে। কাছাকাছি হলে হেঁটেই চলে যাওয়া যায়। সো তুমি কিভাবে অফিসে যাও। থ্যাংক ইউ। ওকে, হাউ ডু ইউ গো টু অফিস? হ্যাঁ, উত্তর পেয়েছি আমরা। একজন লিখছেন হাউ ডু ইউ গো টু অফিস। থ্যাংকস আ লট। এই যে দেখেন হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর পরে কিন্তু আপনাকে অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে, তাহলে এই প্রশ্নটা কিন্তু সঠিক হবে। হোয়াই ডু ইউ, হাউ ডু ইউ, হ্যাঁ এখানে হচ্ছে হাউ, কিভাবে। তাহলে হাউ ডু ইউ গো টু অফিস? তুমি কিভাবে অফিসে যাও। এবার আপনি উত্তর করেন তো, আমি বাসে করে অফিসে যাই অথবা আমি রিক্সায় চড়ে অফিসে যাই, তাহলে কি হবে? রিক্সায় অথবা বাসে, যে আমি রিক্সায় করে অফিসে যাই। আমি রিক্সায় করে অফিসে যাই, তাহলে আই গো টু অফিস কি হবে এরপরে? মানে এরপরে প্রিপজিশন কি ইউজ করেন আমি সেটা দেখার জন্য অপেক্ষায় আছি। আই গো টু অফিস, থ্যাংক ইউ, বাই বাস লিখে দিয়েছেন একজন। আই গো টু, অনেকে লিখছেন এখন আই গো টু অফিস বাই বাস অথবা আই গো টু অফিস বাই রিক্সা। এখন এই জায়গায় আপনারা নিশ্চয়ই জানেন যে আসলে বাস কি বা রিক্সা, এগুলো হচ্ছে যানবাহন, ভেহিকলস, ওয়ান টাইপ অফ ভেহিকলস। অ্যান্ড এই যে ভেহিকলস বোঝাচ্ছে, যানবাহন বোঝাচ্ছে, এই যানবাহনের পূর্বে আমরা প্রিপজিশন বাই ইউজ করব। তবে যদি এমনটি হতো যে আমি হেঁটে অফিসে যাই, তাহলে কি বলতেন? আমি হেঁটে অফিসে যাই। যানবাহন থাক আপাতত, এবার বলুন আমি হেঁটে অফিসে যাই। তাহলে আই গো টু অফিস অন ফুট। থ্যাংকস আ লট। অনেকেই লিখেছেন অন ফুট, কিন্তু যদি আপনি লিখে ফেলেন বাই ফুট, বাই লেগ, এরকম হবে না। অনেক সময় সিম্পলি আপনি বাই ওয়াকিং এই অংশটুকু ব্যবহার করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় আই গো টু অফিস অন ফুট। থ্যাংক ইউ। অন, পায়ে হেঁটে হলে অন ফুট হবে। থ্যাংকস আ লট গাইজ, অনেক অনেক ধন্যবাদ রেসপন্স করার জন্য। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্ন রাখা হয়েছে আপনি অফিসে যাওয়ার পর কি করেন? হোয়াট ডু ইউ ডু আফটার গোয়িং টু অফিস? হোয়াট ডু ইউ ডু আফটার গোয়িং টু অফিস? অফিসে যাওয়ার পরে আপনি কি করেন? এখন অফিসে যাওয়ার পরে আপনি হয়তো আপনার সহকর্মী যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করেন, কুশল বিনিময় করেন, অনেকে অ্যাটেন্ডেন্সে সাইন করেন, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। ওকে, সো আপনি কি বলেন যে আমি অফিসে যাবার পরে কি বলা যেতে পারে? বলুন দেখি, কিছু বাক্য লিখুন। আফটার গোয়িং টু অফিস, অফিসে যাবার পরে আমি কি করি? হ্যাঁ, আমার কলিগদের সাথে সাক্ষাৎ করি, সেটা হতে পারে যে আফটার গোয়িং টু অফিস আই মিট মাই কলিগস, I talk to my colleagues, that's fine, এটা বলা যেতে পারে। I start my work, আমি আমার কাজ শুরু করি। এরকম অনেক কথা বলা যেতে পারে। ওকে, I check my file, আমি আমার ফাইলটা চেক করি। I go to my desk, আমি আমার ডেস্কে যাই। I make my work plan, এই ওয়ার্ক প্ল্যান এখানে নাউন অর্থে। I make my work plan, আমি আমার কর্ম পরিকল্পনা করি। What to do, অ্যাকচুয়ালি কি কি করতে হবে ব্যাপারটা হচ্ছে অল দ্য ডে লং, আমার অনেক কাজ থাকতে পারে, সেগুলো হয়তো আমি প্ল্যান করি। হ্যাঁ, আপনি এইভাবে বলবেন। ওকে,
আই ফিল আপ ফর্ম, হ্যাঁ ফর্ম পূরণ করি, দ্যাটস ফাইন, সেটা বলা যেতে পারে। ওকে, আই ক্লিন মাই অফিস, আমার অফিসটাকে আমি পরিষ্কার করি। ওকে, ইয়েস, ডিফারেন্ট টাইপ অফ। এখন অনেক সময় হয় কি যে কথার কথা আমি বললাম যে আপনি আপনার বেডরুম নিয়ে বা আপনি আপনার রুমটাকে নিয়ে একটা স্পিচ দেন, তখন অনেক সময় ব্যাপারটা হয় যে আমরা যখন কোনো বিষয় ইংরেজিতে বলা শুরু করি তখন প্রথমে কয়েকটা বাক্য বলতে পারি, বলার পরে দেখা যায় এরপরে হারিয়ে যায়, মানে আর মনে করতে পারি না যে আর কি কি বলা যায়, কি কি বাক্য বলবো, এরকম ব্যাপারটা এরকম হয় যে 2-4টা বাক্য বলার পর হারিয়ে যায়, আর আসে না, আসতে চায় না। বাট আপনাকে চিন্তা করতে হবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। আপনি বলবেন যে আমার একটা রুম আছে, আই হ্যাভ এ রুম, আমার রুমটা খুব সুন্দর, মাই রুম ইজ ভেরি বিউটিফুল, এটা সুন্দরভাবে সাজানো, ইটস নাইসলি ডেকোরেটেড। হ্যাঁ, এইভাবে আপনি, কিন্তু আপনাকে যে প্রতিটা বাক্য সঠিকভাবে বলতেই হবে ব্যাপারটা তা নয়। মানে আপনার টেকনিকটা হচ্ছে বেশি বেশি তথ্য বের করে আনতে হবে। মানে স্পিকিংয়ে যদি আপনি ভালো হতে চান, ভালো স্পিকার হতে চান, ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, ফ্লুয়েন্ট স্পিকার মানে কি অনর্গল বক্তা। অনর্গল বলতে কি, যে অনায়াসে একটার পর একটা বাক্য সে বলতেই থাকে, মানে খুব যে ফাস্ট বলতে হবে তা না, স্বাভাবিক গতিতেই বলুন, বাট একটার পর একটা বাক্য চলে আসবে। আর এই ধরনের বলার স্কিল যদি আপনার থাকে, দেন ইউ আর এ ফ্লুয়েন্ট স্পিকার, তাহলে আপনি একজন ফ্লুয়েন্ট স্পিকার। তো এরকম হতে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওকে, সো ডিয়ার গাইস, এন্ড রাইট নাও আইড লাইক টু টক অ্যাবাউট দ্য প্রনাউন্সিয়েশন। আমি উচ্চারণ নিয়ে কথা বলবো। হ্যাঁ, যাক, বেশ কিছু আইডিয়া আমরা পেলাম এরকম বিষয়ে। একটু উচ্চারণ নিয়ে কথা বলবো আমরা। উচ্চারণের জন্য আমি আজকে কয়েকটা বাক্য বলবো, আমি আপনাদের জন্য সেট আপ করে রেখেছি। যেমন প্রথমে এখানে একটা বাক্য আছে, আই নিড টু চেক দ্য কারেক্ট পার্সোনাল ডিটেলস। ওকে, আমি ক্যামব্রিজ থেকে এইগুলো আপনাদেরকে আপাতত করাচ্ছি, একটু প্র্যাকটিস করেছি, বিশেষ করে যারা আইএলস দিবেন বা আইএলসের জন্য চিন্তা করছেন ভবিষ্যতে, যে আইএলস এক্সাম দিবেন, স্টুডেন্ট ভিসা নিয়ে দেশের বাইরে যাবেন। তো দেশের বাইরে যান বা না যান, দেশের ভিতরেই থাকেন, সমস্যা নাই, কিন্তু উচ্চারণ তো ভালো করা দরকার, সুন্দর উচ্চারণ করে কথা বলতে হবে। There are some persons I think who are interested to speak English like the native speaker, but sometimes we feel different type of problems. Even our Indian channels or different these channels, you know, that you watch the television, and I think you watch different news station also when the news are telecast in television. But there's a great problem for all of us that we face simply or usually that we can't understand what they're speaking, what they're saying. So that's the main problem. And if you watch the BBC or CNN or any other channel, then it will be so intricate for you to gaze what they're speaking, what they're telling. And for this reason, I want to make you understand that please be serious about your pronunciation and try to make your pronunciation correct. And I think if you are able to gather this type of skill or quality, it will be helpful for you to get a good score in IELTS also, and you can speak nicely in IELTS speaking session, or not only in IELTS speaking session, but also other places. You can speak smartly, and everybody will praise you, recommend you that you are a good speaker. In order to be a good speaker, so you should be serious about your pronunciation. So always try to follow a good speaker, because at the time of talking, you have to know that what's the correct pronunciation, this or that, or in this way or in that way. You have to speak up. So it's emergency for all of us. But who are the beginners, I think, who are very weak in English, they're interested to start to learn just now, I think you need not to emphasize on these topics or pronunciation, but you can learn something gradually. Usually you have to speak every day, and you have to try to make your pronunciation attractive, but you have to follow this, and you have to speak up more and more. That's very important for you. And I think it will be also helpful for you to get a good job. If you just want to attend any interview session, at the time of attending that session, I think if they ask you different type of question in English, and if you're able to speak English very smartly and nicely, I think they will give the preference. And here it may be eventually that you will get a good job. It will make your life great. You'll be established in life. You can go ahead, you can do many good things, yes, and you can serve the nation. So that's very important. So don't neglect what I'm telling here to make you understand. It's not a false story, it's a real fact. So try to understand. তো যাই হোক, এটা বলার চেষ্টা করি, আপনাদেরকে একটু বোঝাই যে আসলে উচ্চারণগুলো সুন্দর করা দরকার আমাদেরকে। ওকে, সো the first one here, the number one, I need to check the correct personal details. Okay, here the first one, প্রথম বাক্যটা আছে, I need to check. I need to check. চেক মানে কি? চেক করা কোনো কিছু, আপনার ব্যক্তিগত কিছু তথ্য চেক করা দরকার। তো আপনি বলছেন যে আই নিড টু চেক দ্য
কারেক্ট, পার্সোনাল ডিটেলস। ডিটেলস মানে কি? বিস্তারিত। তাহলে আপনি বলবেন ডিটেলস, ডিটেলস, পার্সোনাল, পার্সোনাল। ঠিক আছে, তাহলে কথাটা হবে এইভাবে, আই নিড টু চেক দ্য কারেক্ট পার্সোনাল ডিটেলস। ওকে, now I'd like to talk about the sentence number 2 here. Okay, নাম্বার 2 নম্বরে কথা বলছি। আচ্ছা, তার জন্ম তারিখ 1992 সালের অক্টোবর মাসে 10 অক্টোবর। তার জন্ম তারিখ 1992 সালের 10 অক্টোবর। তাহলে আপনি বলবেন হিজ ডেট অফ বার্থ। ডেটটাকে বলবেন ডেট, ডেট, ঠিক ডেট, ডেট ডাইরেক্ট এমন নয়, ডেট, হিজ ডেট অফ বার্থ, বার্থ, ইয়েস। Actually, it's the British. What I'm telling to make you understand right now, this the techniques and policies or some process, and you have to learn that the British pronunciation. But you have to get idea the British first, and I think. But you can also get some ideas about the American. But there's not so much difference between the British and American pronunciation. There's a little bit difference. There are some words, some pronunciation, some spelling. That's nothing more than. Anyway, so এখানে নাম্বার 2 তে আছে his date of birth is October 10th. অক্টোবর 10th। আপনি এভাবে বলতে পারেন যে অক্টোবর, অক্টোবর, র সাউন্ডটি শেষে না করলেও চলবে। কারণ কি, কিছু ওয়ার্ড থাকবে যে সেই ওয়ার্ডের শেষের অক্ষর যদি আর, আর অক্ষরটি আপনি তো বোঝেন, আর এস টি আর, তাহলে কোনো ওয়ার্ডের শেষের অক্ষর আর, যেমন আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, সি এ আর, কার। এখানে ওই র সাউন্ডটি বাদ দিলেও চলবে, কারণ র সাউন্ডের পূর্বে সাউন্ডটি যদি ভাওয়াল সাউন্ড হয় তাহলে আপনি র সাউন্ডটিকে সাইলেন্ট করতে পারবেন। এখন একটু ব্রিটিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ উচ্চারণ অনুযায়ী। ওকে, আচ্ছা, তাহলে আপনি কি করবেন, এখানে আপনি বলবেন যে আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কার। ঠিক আছে, বাট আমেরিকান প্রনাউন্সিয়েশনে কিন্তু এখানে রটা তারা পরিষ্কারভাবে উচ্চারণ করে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এরকম কিন্তু বলে পরিষ্কারভাবে। ওকে, সো আপনি এভাবে বলতে পারেন। তাহলে হিজ ডেট অফ বার্থ ইজ October 10th, 1992, 1992, অর্থাৎ 1992 সাল যেটা, তাই না? এটাকে বলবেন 1992, 1992। শোনেন, আপনার কণ্ঠ আছে, আল্লাহ তাআলা আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে দিয়েছে। তো চলুন আমরা একটু সুন্দর করে বলার চেষ্টা করি। তবে বারবার বলছি, যারা উইক, যারা দুর্বল শিক্ষার্থী, তারা প্রথম দিকে এদিকের উপরে বেশি গুরুত্ব দিবেন না। তারা কিছু দু কথা বলা শিখুন আগে, আপাতত একটু মুখটাকে চালু করুন। বাট আপনি তার সাথেও এই জিনিসগুলো শিখতে পারেন, আইডিয়া রাখতে পারেন। বাট যারা ইতিমধ্যে অলরেডি ইংরেজি মোটামুটি জানেন, পারেন, বলেন, তাদেরকে বলবো যে প্লিজ চেষ্টা করুন আপনাদের উচ্চারণগুলোকে সুন্দর করুন। দেখবেন এই সুন্দরভাবে উচ্চারণ করে কথা বলার যে স্কিলটা আপনি অর্জন করবেন, এই স্কিলটাই হয়তো একদিন আপনাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। ইয়েস, এটা সম্ভব। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। নাও 3, কিছু বছর আগে, অল্প কিছু বছর আগে। আপনি বলবেন few years ago, few years ago, few years ago, few years ago। কি